নমস্কার। CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 2026 সালের নির্বাচনে উধারবন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা দিলেন মঞ্জুল দেব। জয়া ফাউন্ডেশনের উদ্যোগে 51 ফুট উঁচু বজরংবলী মূর্তি এবং বৃদ্ধাশ্রমের ঈশান পূজা অনুষ্ঠিত। ইংরেজি নববর্ষের প্রাক্কালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কাছাড় পুলিশের নাকা চেকিং। 7 দিনের মধ্যে শিক্ষক শূন্যতা পূরণ না হলে আন্দোলনের হুমকি আমরাঘাট চাইকুই সিং মণিপুরি এম স্কুলের অভিভাবক ও জনপ্রতিনিধির। $493 লালপানি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে ইংরেজি নববর্ষের আগমনের প্রস্তুতি। এবারে সংবাদ বিস্তারিত। বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহার কাছে উধারবন বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা দিলেন বরিষ্ঠ নেতা মঞ্জুল দেব। বুধবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে বিজেপির বরিষ্ঠ নেতা তথা শিলচরের উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুল দেব বলেন, 2026 সালের বিধানসভা নির্বাচনে উধারবন কেন্দ্র থেকে বিধায়কের পদের প্রার্থী হিসেবে মনোনয়ন চাইছেন তিনি। গতকালকে আমি মঞ্জুল দেব ভারতীয় জনতা পার্টির কাছাড় ডিস্ট্রিক্ট অফিসে প্রেসিডেন্টের হাতে পেয়ার ক্যান্ডিডেটের জন্য উধারবন এলএসসি 115 নম্বর উধারবন এলএসসির ক্যান্ডিডেটের জন্য আবেদন করেছি। উধারবনদের সাথে আমার যে সংযোগ সেটা অনেক গাঢ়। দল যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমি বিগত 5 বছর শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি এবং আমার বিশ্বাস যে আমি সেই কাজও সঠিকভাবে করতে পেরেছি। আমি চেয়ারম্যানে বসার পরে আমি গভর্নমেন্টের কাছে একবারও গিয়ে বলিনি যে আমাকে কিছু সাহায্য করেন। শিলচর ডেভেলপমেন্ট অথরিটিতে আমি কোনো পয়সা সরকারের কাছ থেকে না নিয়ে রেভিনিউ ইনক্রিজ করে 2টা প্রজেক্ট কমপ্লিট করে আজকের দিনে আমি 7 কোটি টাকার ফিক্সড ডিপোজিট করে তার ইন্টারেস্ট সহ প্রায় 10 কোটি হবে। 10 কোটি টাকার উপরের টাকা আমি ডেভেলপমেন্ট অথরিটিতে ফিক্সড করে রেখে এসেছি। সমস্ত ব্যাপারে আমি স্বচ্ছতা পালন করে আজকের দিনে একটা ফাইলও আমার টেবিলও পুরনো পাবেন না। যিনি চেয়ারম্যান হয়ে যাবেন তিনি পুরনো পাবেন না। তা আমি মনে করি দল আমাকে যে সময় যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলোকে আমি সঠিকভাবে পালন করেছি এবং দলের সুনাম বৃদ্ধি করতে আমি সক্ষম হয়েছি। এখন প্রশ্ন হলো যে উধারবনদের টিকিট কেন? বিগত কিছুদিন থেকে উধারবনের বাতাবরণটা আমি ফলো করছিলাম। সেই বাতাবরণে যে ক্যান্ডিডেটের লিস্টটা আমি দেখেছি সবই ভারতীয় জনতা পার্টির কর্মী এবং ওনারা ওনাদের মতো করে কাজ করে যাচ্ছেন। শেষে আমি গত 2 দিন উধারবনদের বিভিন্ন জায়গায় আমাদের বরিষ্ঠ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করি। সাক্ষাৎ করে কালকেই যখন জানতে পারলাম যে আজকেই বায়োডাটা সাবমিট করতে হবে তখন আমি সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নিয়ে বায়োডাটা সাবমিট করেছি। অ্যাজ পার ভারতীয় জনতা পার্টির কনস্টিটিউশন যে কেউ বা ভারতীয় সংবিধান মতো যে কেউ তার সেই অধিকার আছে যে কোনো কনস্টিটিউয়েন্সি থেকে তার প্রার্থিত্ব চাওয়ার। ভারতীয় জনতা পার্টিতে এরকম কোনো সিস্টেম আছে বলে আমার জানা নেই যে ভিতরে গিয়ে যোগাযোগ করে যে আমি আগে ওদের মতামত নেই তারপরে আমি ক্যান্ডিডেট চাবো। আমার সেই ব্যাপারে কোনো ধারণা নেই। কোনো প্রার্থীর নাম ডিক্লেয়ার হয়েছে বলে তো আমি খবর পাইনি। 2022 সালে 1 এপ্রিল বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে বাস্তবায়িত করার উদ্দেশ্য নিয়ে জয়া ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। তারই প্রথম পদক্ষেপ হিসেবে গত 28 ডিসেম্বর রবিবার জয়া ফাউন্ডেশনের উদ্যোগে জয়া ফাউন্ডেশনে 51 ফুট উঁচু বজরংবলী মূর্তি এবং বৃদ্ধাশ্রমের ঈশান পূজা অনুষ্ঠিত হল। এদিন সকাল 11টায় এক সুদৃশ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। তারপর চন্দনের তিলক পরিয়ে দিয়ে এবং গলায় উত্তরীয় দিয়ে অতিথিদের বরণ করে সকলের হাতে সম্মাননাপত্র তুলে দেন ফাউন্ডেশনের সদস্যরা। বিশিষ্ট অতিথিদের দ্বারা ঈশান পূজার সূচনাতে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ষষ্ঠ এপিবিএন কমান্ডার
প্রদীপ শইকিয়া, ডক্টর কুমারকান্তি দাস, সমাজসেবী হনুমান জৈন, রোটারিয়ান জয়জিৎ বিশ্বাস, সমাজসেবী বিবেক পোদ্দার, আইনজীবী রজত ঘোষ, আকসার প্রাক্তন চেয়ারম্যান রূপম নন্দী বড়কায়স্থ, সাধন বড়কায়স্থ জয় বর্দিয়া, কর্মচারী ফাউন্ডেশনের জাতীয় সম্পাদক বিশ্বজিৎ পাল চৌধুরী, জিপি সভাপতি সবিতা রবি দাস, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, লায়ন ইপসিতা দত্ত, ডক্টর অভিজিৎ রায়, রোটারিয়ান মনোজ জৈন, রেলের প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার প্রদ্যুৎ কুমার দাস। জয়া ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আশিস চক্রবর্তী, সম্পাদক শিল্পী চক্রবর্তী, অলোক চক্রবর্তী, অজিত বিশ্বাস, দোলন চক্রবর্তী, দুর্গাপদ প্রকাশস্থ জয়দীপ ভট্টাচার্য, রীতা চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানকে সার্থক করতে উপস্থিত ছিলেন বিশু ঋষি, পার্থনাথ, আশিস চক্রবর্তী, সানি চন্দ, জাদুধর, সন্দীপ দেবনাথ, সৌগত চক্রবর্তী, ইন্দ্রাণী চক্রবর্তী, শুভেন্দুনাথ, পাপ্পু গোয়ালা, আরও অনেকে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সৌমিত্র দত্ত। সম্পাদকীয় প্রতিবেদনে শিল্পী চক্রবর্তী জয়া ফাউন্ডেশনের বিস্তৃত বিবরণ তথা উদ্দেশ্য সবিস্তারে তুলে ধরেন। স্থানীয়দের মধ্যে উৎসাহ উদ্দীপনায় এদিনের অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে। 2022 ইংরাজিতে শুরু হয়েছিল বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বাস্তবায়িত করার উদ্দেশ্য নিয়ে। আমাদের এখানে একটা তীর্থস্থানের মতো হবে, 51 ফিট উঁচু বজরংবলীর মূর্তি হবে, আরও 12-15 জন দেবদেবীর মন্দির হবে। তাছাড়া আমাদের প্রকল্পকে মোটামুটি আমি একটা জিনিস বিশ্বাস করি, যেটা আমি বলছি, আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিকতা মেইন, তার জন্য এই প্রকল্পটা। তাছাড়া হচ্ছে আমাদের নিরাপদ আশ্রয়, নিরাপদ আশ্রয়ের মধ্যে আমরা বৃদ্ধাশ্রম, অরফেনেজ হবে, তারপর থাকছে আমাদের জীবিকা। উপস্থিত সম্মানিত অতিথিগণ এবং জয়া ফাউন্ডেশনের যারা সুন্দর ভাবনা চিন্তা করেছেন, আশিস চক্রবর্তী, শিল্পী চক্রবর্তী, ওদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাই। দেখুন, আমরা প্রত্যেকে নিজের জন্য আমরা চিন্তা করি, আগামী দিনে আমার ছেলে কিভাবে বড় হবে, আমার কিভাবে বিল্ডিং বাড়ি হবে, কিন্তু ওনারা যেভাবে সমাজের জন্য চিন্তা করছেন, যে এই যে একটা আশ্রয় দেওয়া সমাজের কাউকে, একটা অরফেন হোম করবেন, অরফেনদেরকে ওনারা আশ্রয় দেওয়ার একটা পরিকল্পনা মাথায় রেখেছেন। সেটা আমাদের সামাজিক দায়িত্ব, প্রত্যেকের মধ্যে বর্তায়। প্রত্যেকেই কিন্তু আমাদের যে সমাজে, যে আমরা সমাজে বাঁচছি, সমাজের জীব, সমাজের প্রতি যে দায়িত্ববোধটা আছে ওরা কিন্তু দেখিয়ে দিচ্ছেন। আমরা প্রত্যেকে নিজের জন্য চিন্তা করি, ওনারা চিন্তা করছেন অন্যের জন্য, সেবার কিভাবে মানুষের সেবা দেওয়া যায়। অনেক ধন্যবাদ। আপনাদের এই সুন্দর যে চিন্তাধারা, সেটা সার্থক লাভ হোক, সুন্দর হোক এবং হবে। সমাজে ভালো কাজ করলে সমাজ সবসময় পিছিয়ে যায় না, সমাজের ব্যক্তিরা এগিয়ে আসেন, অনেকেই এগিয়ে আসবেন। আমি ব্যক্তিগতভাবে বলছি, আপনাদের এই শুভ যে আজকে সূচনা করেছেন কিংবা দীর্ঘদিন থেকে পরিকল্পনা করছেন, কাজ করে যাচ্ছেন, সেটা আমিও একজন যাত্রী হিসাবে থাকবো। ইংরেজি নববর্ষ উদযাপনের প্রাক্কালে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা রোধের লক্ষ্যে শিলচর শহরে নাকা চেকিং জোরদার করেছে কাছাড় পুলিশ। এই অভিযানে আবগারি বিভাগেরও সক্রিয় সহযোগিতা রয়েছে। দেখুন সবিশেষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দুদিনে আবগারি বিভাগ প্রায় 1,68,000 টাকা জরিমানা আদায় করেছে এবং 14টি যানবাহন জব্দ করেছে। গত কয়েকদিন ধরে শিলচরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মদ্যপ চালকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। সাংবাদিকদের কাছে কাছাড়ের অতিরিক্ত পুলিশ অধীক্ষক সুব্রত সেন জানান, মদ্যপানের কারণে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা কমাতেই এই কড়া পদক্ষেপ। ব্রেথ অ্যানালাইজার ব্যবহার করে নিয়মিত পরীক্ষা চালানো হচ্ছে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে মদ্যপ অবস্থায় কখনোই গাড়ি না চালাতে এবং ট্রাফিক নিয়ম মেনে চলতে, যাতে নববর্ষের উদযাপন সকলের জন্যই নিরাপদ এবং নির্বিঘ্ন হয়। সমগ্র কাছাৰবাসীকে কাছাৰ আৰক্ষীৰ তৰফৰ পৰা আগন্তুক 2026 চনৰ প্ৰীতি আৰু শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আৰু আজি হ'ল বছৰটোৰ অন্তিমটো দিন, অৰ্থাৎ 31 ডিচেম্বৰ। আজি আপোনালোকে 31 ডিচেম্বৰটো উপভোগ কৰক, কিন্তু লগতে আপোনালোকে নিজৰ যিটো যাতে আপোনালোকে কাৰো যাতে কোনো
বিপদ বিঘিনি নোহোৱাকৈ যাতে আপোনালোকে 31 ডিচেম্বৰৰ দিনটো আপোনালোকে অতিবাহিত কৰিব পাৰে, তাৰ বাবে আমি বিহিত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ যে আপোনালোকৰ যিখিনি মানুহ যান বাহন চলাব আজি ৰাতি, তেওঁলোকে যাতে কোনো সুৰক্ষিত নোহোৱাকৈ, যদি মাদক দ্ৰব্য সেৱন নকৰাকৈ যাতে আপোনালোকে আজি ৰাতি যিসকল মানে গাড়ী চলাব, যান বাহন চলাব, সেইটো কাছাৰ আৰক্ষীৰ তৰফৰ পৰা আপোনালোকক অনুৰোধ জনালোঁ। আমাৰ আজি গোটেই ৰাতিটো আমাৰ আৰক্ষীৰ দল আজি শিলচৰ চহৰ, অকল শিলচৰ চহৰতে নহয়, সমগ্ৰ কাছাৰ জিলাতে আমি গোটেই ৰাতি আমি থাকিম। আমি যাতে কোনোৱে যাতে যিখিনি যান বাহনৰ যিটো নিয়ম আছে, সেই নিয়ম যাতে উলংঘা কৰিব নোৱাৰে, তাৰ বাবে আমি সষ্টম হৈ আছোঁ। আৰু আকৌ শেষত মই আকৌ গোটেই কাছাৰবাসীক আগন্তুক নৱবৰ্ষৰ শুভকামনা জনালোঁ। SOP ইতিমধ্যে আছে আমাৰ, যিটো আমাৰ 2 বছৰ আগতে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় তেওঁৰ তত্ত্বাৱধানত এখন SOP এখন হৈছিলে, আৰু সেই SOP আমি ফলো কৰি আছোঁ। 7 দিনের মধ্যে শিক্ষক শূন্যতা পূরণ না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন সোনাই শিক্ষাখণ্ডের অধীনস্থ আমজুরঘাট চাইকুই সিং মণিপুরি এমই স্কুলের অভিভাবক সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। বুধবার স্কুলে এ নিয়ে আয়োজিত এক সভায় বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজ্য স্তরে পুরস্কারপ্রাপ্ত ঐতিহ্যবাহী স্কুল বর্তমানে পর্যাপ্ত শিক্ষকের অভাবে ভুগছে। 130 জন ছাত্রছাত্রীদের সামাল দিতে হচ্ছে মাত্র 3 জন শিক্ষককে। এ নিয়ে বিভাগীয় আধিকারিকদের দ্বারস্থ হলেও কোনো সুরাহা হয়নি। তাই আগামী 1 সপ্তাহের মধ্যে শিক্ষক নিয়োগ না দিলে আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। পরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামকিশোর সিংহ, স্থানীয় দক্ষিণ মোহনপুর জিপির সভাপতি রঞ্জিত কুমার সিংহ। এর আগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন জিপির স্থানীয় মেম্বার নজরুল ইসলাম লস্কর, অভিভাবক বকুল দাস, স্কুল SMCর উপসভাপতি লিপিকা দাস সহ অন্যান্যরা। অনেক মাস ধরে এই চাইকুই সিং এমই স্কুল, এটা সবাই জানা এক ঐতিহ্যবাহী এতদ অঞ্চলের একটা বিশেষ ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুলে শিক্ষকের অভাব অনেক দিন ধরে, মানে অনেক মাস হয়ে গেছে। বারবার আমরা দাবি করেছিলাম শিক্ষক দেওয়ার কথা, এখনো মুখে মুখে দেওয়া দিমু, আগামী মাসে পাইবাই, এরকম উচ্চারণ তো আমরা শুনছি, কিন্তু শিক্ষক দেওয়া হইল না। এখন এমত অবস্থায় এত কষ্ট করে যে 3টা শিক্ষকে এতটা ছাত্র, 115 জন ছাত্র, যেখানে আমরা 5টা শিক্ষক পাওয়া যায়, সেখানে মাত্র 3 জন শিক্ষকে কোনো রকম চালানো, এটা যেমন না চালালে পারা যায় না ওরকমই চালানো চলছে। তার আমরা আপত্তি, অতি সত্বর শিক্ষক দেওয়া হোক। বিশেষ করে আমরা আজকের সবাই এই আপত্তিটা আমরা করলাম, এই পোস্টটা যদি 1 সপ্তাহের মধ্যে ঘুরিয়ে না দেয়, আদারওয়াইজ আমরা এটা অঞ্চলের আমাদের লোকাল বডি, জনসাধারণ এবং প্যারেন্টস নিয়ে আমরা আন্দোলনে নামিতে বাধ্য হইব। কাছাড় লক্ষ্মীপুরে সরকারি বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বাড়িতে ইংরেজি নববর্ষের আগমনের প্রস্তুতি 493 লালপানি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। 31 ডিসেম্বর জেলার সরকারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান চললেও স্কুলে তালা বন্ধ ছিল কাছাড় জেলার লক্ষ্মীপুর শিক্ষাখণ্ড অধীনে থাকা 493 নং লালপানি প্রাথমিক বিদ্যালয়ের। 3 জন শিক্ষক থাকা সত্ত্বেও কেহ স্কুলে উপস্থিত হননি। প্রায় সবসময়ই ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে আসছেন উক্ত স্কুলের প্রধান শিক্ষক সালিশ চৌধুরী। তার বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন গ্রামবাসী। আজকে 493 নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে 31 ডিসেম্বর আজকে স্কুল বন্ধ, একজনও টিচার নাই, প্রায় ওই রকম হয়। তারপরে এই মাধ্যভোজন দেওয়া হয় না, প্রায় সময় ওলাকানো হয়। গত পিরিয়ডে আমাদের একজন ম্যাডাম আসলা, তাই প্রায় 2,74,000 টাকা অ্যাকাউন্টের মধ্যে রাখিয়ে গেছে, এই টাকাটাও নাই। হেডমাস্টার সালিশ মহাশয়ে উঠাইয়া লইয়া গেছেন, MDM ফান্ডের টাকাটা উঠাই লইছেন। তারপরে এখন আমরা রান্নাঘরের টাকা আইছে 4,40,000 টাকা, এটাও কাজ সম্পূর্ণ হয়েছে না, এখনো কাজটা অসম্পূর্ণ রয়েছে। এই বিষয়গুলা আমরা
বিও ম্যাডামের কাছে বারবার জানাইলেও কোনো ব্যবস্থা নেন না। আমরা পেপারের মাধ্যমে আগেও একবার দিছি। যে আজকের দিনে আমি আমার জেলা আয়ুক্ত মহাশয়ের কাছে অনুরোধ করবো এই বিষয়গুলা তদন্ত করিয়া বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। কাঠিগড়া বিধানসভার প্রত্যন্ত অঞ্চল জাবদা গ্রামের অটো স্ট্যান্ডে বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উন্নয়ন তহবিল থেকে 2,50,000 টাকা ব্যয়ে একটি ওয়েটিং শেড নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পুত্র ইমরান হোসেন মজুমদার, কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে কাঠিগড়া কংগ্রেসের সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস বলেন, প্রায় 200 বছর পুরনো জাবদা এলাকার একমাত্র যাতায়াতের রাস্তা বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের উদ্যোগে 97 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হওয়ায় এলাকার মানুষ উপকৃত হয়েছেন। তিনি এজন্য বিধায়কের ভূয়সী প্রশংসা করেন। এলাকার বিশিষ্ট পঞ্চায়েত প্রতিনিধি সুখেন্দু শেখর দাস ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার বলেন, কাঠিগড়ার বিধায়ক খলিলুর রহমান বড়ভূইয়া গত 4 মাস আগে উনাকে বলেছিলাম আমি, দাদা আপনার একটা প্রতীক চিহ্ন আমার গ্রামে দেন। উনি বললেন কি দেব। তখন উনাকে আমি বললাম যে আমার ব্যক্তিগত কোনো প্রয়োজন নেই, শুধু আপনি আমাদের গ্রামে দিলে আমরা গ্রামবাসী এবং অটো স্ট্যান্ড এখানে 30 থেকে 35টা অটো সকাল বিকাল থাকে, ওরা সবাই উপকৃত হবেন। উনি রাতারাতি আমার সঙ্গে ছিলেন আমাদের জেলা পরিষদ বিশ্বজিৎ মালাকার। কম দিনের মধ্যে উনি যে লাস্ট সময়ে আমার কথাটা রেখেছেন, শুধু আমার কথা নয় গ্রামবাসীর কথা, উনাকে কি বলে ধন্যবাদ দেব সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। একটা শেডের এখানে আজকে শিলান্যাস হবে। উনি যেটা ওনার তহবিল থেকে যেটা অর্থ দিয়েছেন এর জন্য গ্রামবাসীর পক্ষ থেকে, শিলচর জেলা কংগ্রেস, কাঠিগড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা শেড দিয়েছেন যাতে এখানের মানুষের যাতে চলাফেরার অসুবিধা হয়, মানুষ আসা যাওয়ার সময় সেখানে একটা জায়গা, যেটা বসার জায়গা দিয়েছেন। এর জন্য আমি সবার পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা রাখছি উনি যে কর্মতৎপরতা, উনি যেভাবে বিভিন্ন জায়গায় কাম কাজ করেছেন সেটার বিচার হবে এবং আগামী দিনে মানুষ ওনার প্রতি সেই আশা ভরসাটুকু রাখছে। এবং বিশেষভাবে আজকে আমাদের কংগ্রেসের পক্ষ থেকেও সময় সময়, শুধু আজকে শিলান্যাস নয়, আমরা বিগত দিনেও দেখেছি সন্তোষ মোহন দেবের সময় থেকে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট, উন্নয়নমূলক কাম কাজ এই গ্রামে হয়েছে, যেটা আমরা সাক্ষীও ছিলাম। এবং বর্তমানেও সেই ধারাকে অব্যাহত রেখে আমাদের কংগ্রেসের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সাহেব যে একটা ওয়েটিং শেড সেটা দিয়েছেন, এর জন্য আমরা ওনার প্রতিও কৃতজ্ঞ এবং আমরা আশা রাখছি আগামী দিনে যে কাজের বিনিময়ে আমরা যাকে নির্বাচিত করি না কেন, কাজের বিনিময়ে যাতে সাধারণ মানুষকে নির্বাচিত করতে পারি সেটা আমাদের মাথায় থাকবে। র্যাপিডের ভাড়া নিয়ে যাওয়া এক চালককে যাত্রীসহ কিছু যুবক প্রচণ্ড মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত 9 ডিসেম্বর র্যাপিডের টিপ নিয়ে ঘুঙ্গুর দাসপাড়া সংলগ্ন বাজারের গলিতে গিয়ে শারীরিকভাবে নিগৃহীত হয়েছে র্যাপিডের চালক উত্তম দেব, বয়স 45। দেখুন সবিশেষ। তার বাড়ি শিলচর রাঙ্গিরখাড়ি তরণী রোডে। এই মর্মে নিগৃহীত ওই যুবক শহরতলি ঘুঙ্গুর পুলিশ আউটপোস্টে একটি এফআইআর দায়ের করেছেন, যাতে বলা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বাজারের গলিতে বাইকে করে যাত্রী নিয়ে যাওয়ার পর ভাড়া না দিয়ে এলাকায় অভিযুক্ত সুমন কুড়ির ঘরে চলে যায়। পরবর্তী সময় সে ভাড়ার জন্য উঠোনে যাওয়ার পর তার সঙ্গে অহেতুক ঝগড়া করে, তারপরেই মারপিট বেঁধে যায়। অভিযুক্ত সুমন সহ আরও সঙ্গীরা তাকে প্রচণ্ড মারধর করে। আশেপাশের মানুষজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে। তারপর আপোষ মীমাংসায় বিবাদ শেষ হওয়ার কথা বলা হলে সে ঘরে চলে যায়। দীর্ঘদিন অতিক্রান্ত হওয়ার পরেও মীমাংসা না হয় অভিযুক্ত সুমন তার সঙ্গীদের দ্বারা গত 26 ডিসেম্বর মেডিকেল কলেজে আসার পথে আটক করে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। বর্তমানে প্রাণের ভয় র্যাপিডোর চালক বাড়ি থেকে বের হতে পারছেন না। আমি দাঁত ফালানি হয়েছে, দাঁত ফালানির পরেই আমাদের এখানে গেছি, এখানে আমি র্যাপিডো টিপ নিয়ে গেছি। র্যাপিডো টিপে আমি চাইছি ওটিপি চাইছি, এইটা তো জানি না আমি এখানে ড্রাগস বিক্রি করি। হ্যাঁ, আমি ওটিপি দেন না ওয়েটিং করার। আমি যে সময় গেছি ওটিপি আমার আনত গেছি, সময় আমার ঢুকিয়ে আমারে মারামারি করছে। তারপরে দিয়ে আমি আমার ঘরে আইয়া আমি কইছি যে এরকম হয়েছে,
আমি তারেও ফোন করে আমি কইছি যে এরম এরম করছে আমার লগে, হ্যাঁ। তার মা আসলো, ঠিক আছে, আর মা আসলো, তার মা আর ইয়ে করছে, দাঁতের মধ্যে মারছে যে প্রবলেম চলে, হ্যাঁ, এটার কাজ না এখনো ইয়ে করে কাছে আমার যেন ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ দিত। আর যদি ওই যে কইছে আমারে একলা ফাইলে দাও দিয়া সাদাইব, হ্যাঁ হ্যাঁ, এইটার লেগে আমি এখন ঘর থেকে বাইরিতে আমার চিন্তা করে, আমার মায়ের টেনশন করে, আমার মায়ের ডরায়। আর আমি ডেন্টাল হসপিটালে গেছি, আইতে সময় আমারে একটা ডাক দিয়ে সাইডে নিয়ে আমার গিয়ে হয়েছে যে সুমন কুড়ির লগে তুই উস্তাদি খরচ নিয়ে হইয়া আমারে মারছে, মারিয়া আমার একটা মোবাইল লইয়া গেছে। ধলের কর্কটবস্তি এলাকায় বাড়ির সীমানা বেড়া নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল মারপিট সংঘটিত হয়। মঙ্গলবার কর্কটবস্তি এলাকায় এই মারপিটের ঘটনায় গুরুতর আহত হন দুইজন। দেখুন সবিশেষ। জানা গিয়েছে, বাড়ির সীমানা বেড়া দেওয়ার সময় দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। তারপর শুরু হয়ে যায় মারপিট। এতে গুরুতর আহত হন এক মহিলা এবং এক যুবক। আব্দুল শুক্কুর লস্কর জানান, তিনি বাড়ির সীমানা বেড়া দিতে গেলে তর্ক বিতর্ক শুরু হয়। তারপর তর্ক বিতর্কের মধ্য দিয়ে সাইদুল ইসলাম মজুমদার, কুশবুল আহমেদ মজুমদার, লাদেন আহমেদ মজুমদার সহ অন্যান্যরা তাদেরকে আক্রমণ করে এবং মারধর করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ধলাই হাসপাতালে আহত দুজনকে পাঠানো হয়। পরে ধলাই হাসপাতাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তাদের স্থানান্তরিত করে দেওয়া হয়। এদিকে এই ঘটনায় 4 জনের ওপর মামলা করেছেন আব্দুল শুক্কুর লস্কর। ঋণের মোটা অংশ চেক ও নগদের মাধ্যমে আদায় করার পরও পরিশোধ হল না। কিস্তি পরিশোধের পরও কমেনি ঋণ। এসবিএফসি ফাইন্যান্সের শিলচর শাখার কর্মীদের বিরুদ্ধে আসামের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের দ্বারস্থ গ্রাহকরা। ঋণের নির্ধারিত কিস্তি নিয়মিত পরিশোধ করা সত্ত্বেও অতিরিক্ত টাকা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠছে এসবিএফসি ফাইন্যান্স লিমিটেডের বিরুদ্ধে। এ নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন সোনাই বিধানসভা এলাকার বিদ্রোহীপাড় গ্রামের বাসিন্দা জাকির হোসেন মজুমদার ও নগদীর গ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা বশিরউদ্দিন আহমেদ। আমি এসবিএফসি ফাইন্যান্স জানি, এসবিএফসি ফাইন্যান্স লগে আমরা যোগাযোগ করছি, এরপরে তারা আমরা লগে মাতামাতি করিয়া হয়েছে আমরা এগ্রিকালচার লোন আমরা কইছি আমরা 5 লক্ষ টাকা করি এগ্রিকালচার লোন, 5 লক্ষ টাকা আমরা দেওয়া মাতামাতি করা হয়েছে। এরপরে ডকুমেন্ট নেওয়া হয়েছে, নেওয়া হইলে এগ্রিকালচার লোন বাদে দেখা গেছে আমরা আমার অ্যাকাউন্টও 9,14,629 টাকা ঢুকি গেছে। আমি তারপরে গিয়া কইছি অফিসও, তার লগে যোগাযোগ করছি, তারা আইসন বলে আমার কইছন না, তাইলে তোমার আমি কইছি আমার 5 লক্ষ রাখাম, তারা বাকি টাকাটা ঘুরে এনেছে কি চেকে এবং বাই হ্যান্ড ক্যাশে। কইছন লইয়া গেছেন গেলে কি এর বাদে আমি ইনস্টলমেন্ট দিয়ে যাই, দেওয়ার বাদে আমার কইছন 6 মাস বাদে টপ আপ এটা লোন দেওয়া হইব তোমার 5% ইন্টারেস্ট, 5% ইন্টারেস্টে টপ আপ লোনটা যখন দেওয়া হইব 6 মাস দেওয়ার পরে আমি অফিসে গিয়া যোগাযোগ করছি। অফিসে যোগাযোগ করলে তারা কইছেন, আমি কইলাম আমার যে ইনস্টলমেন্ট তো আমি রেগুলার দিয়ে যাইয়া, দেওয়ার বাদে আমার টপ আপ লোন কইছন দিলাইমু দিয়ার কইয়া কইছন ও দিলাইমু কইয়া ওলা করি আমি 10 নম্বর অক্টোবরের কিস্তি পর্যন্ত দিছি। দিলে আমি কইলাম যে আমার লোন স্ট্যাটাসটা আমার দেখাও, আমার কিলা। ও লোন স্ট্যাটাস দেখা যায় আমার যে 5 লক্ষ টাকা না, আমার নামে 10 লক্ষ টাকা লোনটা 10 লক্ষ টাকা রয়ে গেছে, পুরা টাকাটা 10 লক্ষ টাকা। আমি কইলাম আমি তো 10 লক্ষ টাকা পাইছি না। এর বাদে তারা আমার এগ্রিকালচার লোন কইলা, এখন তারা এখন এটা আমার ল্যান্ড মর্গেজ লোন, বাড়ির লোন করার বাদে আমি কইলাম আমি তো বাড়ির লোন লইছি না, এটা এগ্রিকালচার লোন লইছি, এখান তো বাড়ির লোন না, তাইলে আমার এটা কিলা। এর বাদে তারা জটা হওয়ার বাদে আমি কইছি আমার বায়োডাটাটা দেওয়া, তারা দেওয়ার বাদে দেখা যায় আমরা 9% ইন্টারেস্ট করি আমরা লোন দেওয়া হয়েছে, এখন দেখা যায় 18% ইন্টারেস্ট। এর বাদে 6 মাস বাদে টপ আপ লোন দেওয়ার কথা, এটাও দেওয়া হয়েছে না, 18% ইন্টারেস্ট। এর বাদে 5 লক্ষ টাকা আমরা পাইছি, এখন দেখা যায় আমরা 10 লক্ষ টাকা লোন। এখন তারা বাড়িতে গিয়া, আমি অক্টোবর পর্যন্ত দিয়া লোনটা বন্ধ করেছি, এখন তারা বাড়িতে গিয়া ওই আমরা পয়সা দেওয়ার লাগিন, পয়সা না দিলে
পুলিশ লইয়া ইয়া হ্যারাসমেন্ট করবা, আমরা ছেলে মেয়ে এবং আমার ওয়াইফরেও উচ্চবাচ্যভাবে ব্যবহার করে। আজকের দিন, আজকে বিকাল 6টার সময় তারা 10 জন মানুষ আইসেন, ডেইলি আইন ফাইনান্সটানি। আমি কইলাম আমি অত টাকা লইছি না, অত টাকা ক্লিয়ার লাইম। আজকে রাত্রে 6টার সময় আইয়া আমার ঘর, আমার ফ্যামিলি এবং আমার ছেলে মেয়েরে সিভিল ড্রেসে আইয়া তারা উচ্চবাচ্যভাবে ব্যবহার করেন। এর বাদে পুলিশ লইয়া আইয়া দরিয়া হ্যারাসমেন্ট করবা। আমরা বাধ্য হইয়া আমি টেকিছি, এখন আমরা টেকিছি ইলাক আমি এখানা আমরা আতিকালে তত অঞ্চল ইলা এক পাড়া মানুষ এইরকম ভুক্তভোগী। আমাদের মামার কাছে এবং ডিসি স্যারের কাছে, এসপি স্যারের কাছে এবং সার্কেল অফিসার ম্যাডামের কাছে আমরা সুবিচারটা, অরিজিনাল সুবিচারটা লাগে। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।